সবাইকে স্বাগতম আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণে। আজ আমরা এমন এক অদ্ভুত আর বিস্ময়কর জলজ প্রাণের গভীরে প্রবেশ করতে যাচ্ছি যা বছরের পর বছর ধরে বিজ্ঞানীদের রীতিমতো ধাঁধায় ফেলে রেখেছে। জিনিসটা কি আসলে উদ্ভিদ নাকি অন্য কিছু? চলুন এই রহস্যের জট খোলা যাক। শুরুতেই এর কিছু অদ্ভুত বৈশিষ্ট্যের কথা বলা যাক। জিনিসটার গন্ধ অনেকটা পেঁয়াজের মতো, কারণ এতে আছে সালফার কম্পাউন্ড। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো এটা ধরলে একেবারে পাথরের মতো শক্ত মনে হয়। যে খড়জল বা হার্ড ওয়াটারে এরা থাকে, সেখান থেকে ক্যালসিয়াম কার্বনেটের একটা শক্ত আবরণ এদের গায়ে তৈরি হয়, আর এই কারণেই এমন অদ্ভুত একটা রূপ পায় এরা। তো আসল প্রশ্নটা হলো, পুরোপুরি পানির নিচে বাস করা এই জীবটা আসলে কি? দেখতে হুবহু ডাঙার কোনো গাছের মতো মনে হলেও এটা কি সত্যিই কোনো উদ্ভিদ, নাকি নিছকই একটা শৈবাল বা অ্যালজি? এই প্রশ্নের উত্তর খোঁজাই আমাদের আজকের মূল লক্ষ্য। ঠিক আছে, চলুন আমাদের আজকের রোড ম্যাপটা একবার দেখে নিই। প্রথমে এই স্টোন ওয়ার্ড বা পাথরের শৈবালের সাথে পরিচিত হব, তারপর এর উদ্ভিদের মতো গঠন, অযৌন প্রজনন বা ক্লোনিং, জটিল যৌন প্রজনন এবং সবশেষে এর সম্পূর্ণ জীবনচক্র নিয়ে আলোচনা করব। বাহ্যিক গঠন থেকে একদম অণুবীক্ষণিক স্তর পর্যন্ত ধাপে ধাপে এগোবো আমরা। তাহলে চলে যাচ্ছি আমাদের প্রথম পর্বে, মিট দ্য স্টোন ওয়ার্ড, অর্থাৎ ছদ্মবেশী এই শৈবালের সাথে পরিচিত হওয়া। এই কারা নামের জীবটা মূলত চ্যারেসি পরিবারের একটা সবুজ শৈবাল। এরা সাধারণত মিঠা পানি, হ্রদ বা পুকুরে জন্মায়, তবে এদের সবচেয়ে বেশি দেখা যায় কম অক্সিজেনযুক্ত হার্ড ওয়াটারে। একটু আগেই যেমনটা বলছিলাম, এই ধরনের পানিতে থাকার কারণে এদের কোষ প্রাচীরে ক্যালসিয়াম কার্বনেটের একটা চকচকে আস্তরণ পড়ে যায়। আর এই শক্ত আবরণের কারণেই এদেরকে স্টোন ওয়ার্ড বা পাথরের শৈবাল ডাকা হয়। নামটা কিন্তু বেশ মানানসই, তাই না? এবার আসা যাক দ্বিতীয় পর্বে, আ প্ল্যান্ট লাইক অ্যানাটমি, বা এর উদ্ভিদের মতো শারীরিক গঠন। একটা সাধারণ শৈবাল কিভাবে ডাঙার গাছের মতো এত জটিল রূপ ধারণ করে, সেটাই এখনকার আলোচনার বিষয়। এখন এখানকার যে বিষয়টি সত্যি আকর্ষণীয় তা হলো এর স্পষ্ট বিভাজন। একদম নিচের দিকে খেয়াল করলে শেকড়ের মতো রাইজয়েড দেখা যাবে, যা একে মাটির সাথে শক্ত করে আটকে রাখে। আর মূল অক্ষটা দেখতে ঠিক স্থলজ হর্স্টেল উদ্ভিদের মতো। এই অক্ষের নোড বা পর্ব এবং ইন্টারনোড বা পর্বমধ্য খুব পরিষ্কারভাবে বোঝা যায়। একটা শৈবাল হয়েও গাছের মতো এমন গঠন ভাবা যায়? এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল এদের শাখা প্রশাখার অদ্ভুত বিন্যাস। এদের শাখা মূলত দুই ধরনের। প্রথমটা হল সীমিত বৃদ্ধির শাখা, যা 5 থেকে 15টা পর্ব তৈরির পর আর বাড়ে না, বরং পাতার মতো একটা চক্রাকার রূপ নেয়। অন্যদিকে অসীম বৃদ্ধির শাখাগুলো মূল অক্ষের মতোই একটানা বাড়তে থাকে। এই দীর্ঘ শাখাগুলো যেন মূল গাছেরই একটা অবিকল কপি তৈরি করে ফেলে। আসুন আরও একটু কাছ থেকে দেখি। বাম দিকের অংশে লম্বা ইন্টারনোডাল বা পর্বমধ্য কোষগুলোকে দেখা যাচ্ছে, যা চারপাশ থেকে কর্টিক্যাল ফিলামেন্ট দিয়ে আবৃত। এই ফিলামেন্টগুলো নিচ থেকে ওপরে আর ওপর থেকে নিচে নেমে এসে কোষগুলোকে একেবারে ঢেকে রাখে। আর ডান দিকে পর্ব বা নোডের কাছে সূচের মতো কিছু কাঠামো দেখা যাচ্ছে। এদের বলা হয় স্টিপিউলোডস, যেগুলো গাছের বাড়তে থাকা অংশগুলোকে সুরক্ষিত রাখার কাজটাই করে। এবার আমরা প্রবেশ করছি তৃতীয় পর্বে, ভেজিটেটিভ ক্লোনিং ট্রিক্স। কোনোরকম যৌন প্রজনন ছাড়াই এই উদ্ভিদটা কিভাবে নিজের ক্লোন তৈরি করে, সেই জাদুকরী কৌশলগুলোই এবার জানব আমরা। এই অংশে কিছু দারুণ কাঠামোর ভিজুয়াল প্রমাণ রয়েছে। এগুলো মূলত স্টার্চ বা শ্বেতসারে ভরপুর কিছু সার্ভাইভাল মেকানিজম বা বেঁচে থাকার মাধ্যম, যা এদের নোড আর রাইজোয়ারে তৈরি হয়। পরিবেশ যখন প্রতিকূল হয়ে ওঠে, তখন এরা এই বিশেষ কাঠামো আর কৌশলগুলো কাজে লাগায়। এখানে মূলত 4টা চমৎকার অযৌন পদ্ধতির কথা বলা হয়েছে। প্রথমটা হলো বুলবিল, যা কাণ্ড বা শিকড়ের নোডে তৈরি হওয়া ডিম্বাকৃতির কাঠামো। দ্বিতীয়টা অ্যামরফাস বুলবিল, যা কোষের একটা অনিয়মিত জমাটবদ্ধ রূপ। তৃতীয়টা হলো অ্যামাইলাম স্টার্চে পূর্ণ তারার মতো দেখতে চমৎকার একটা কাঠামো। আর সবশেষে আছে সুতোর মতো সেকেন্ডারি প্রোটোনিমা। যখন পরিবেশ খারাপ হতে থাকে, তখন এই অংশগুলো মূল গাছ থেকে আলাদা হয়ে যায়, আর পরে পরিবেশ অনুকূলে এলেই নতুন উদ্ভিদ হিসাবে আবার অঙ্কুরিত হয়। কি দারুণ একটা সার্ভাইভাল ট্রিক, তাই না? এখন আমরা পৌঁছে গেছি এই জীবের জটিলতার একদম চূড়ান্ত পর্যায়ে, কমপ্লেক্স সেক্সুয়াল রিপ্রোডাকশন। চলুন এদের অত্যন্ত উন্নত ম্যাক্রোস্কোপিক যৌন প্রজনন অঙ্গের রোমাঞ্চকর প্রক্রিয়াটি বিশ্লেষণ করা যাক। এখানে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ আমাদের জেনে রাখতে হবে। পুরুষ প্রজনন অঙ্গটিকে বলা হয় গ্লোবিউল, যা গোলাকার আর হলুদ থেকে লাল রঙের হয়ে থাকে। এখান থেকেই অসংখ্য অ্যান্থেরোজয়েড উৎপন্ন হয়। অন্যদিকে স্ত্রী প্রজনন অঙ্গটির নাম নিউকোল। এটা ডিম্বাকার, সবুজ রঙের, এবং এর ভেতরে একটা মাত্র বড় ডিম্বাণু থাকে।
সাধারণ শৈবালের তুলনায় এত বড় আর সুগঠিত প্রজননাঙ্গ থাকাটা বিবর্তনের ইতিহাসে এক বিশাল লাভ হিসেবেই ধরা হয়। এখানে এদের শারীরিক অবস্থানটা চমৎকারভাবে ফুটে উঠেছে। একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে সীমিত বৃদ্ধির শাখাগুলোতে পুরুষ গ্লোবিউলের ঠিক ওপরে বেশ গর্বের সাথেই অবস্থান করছে স্ত্রী নিউকোল। এদের এই সুশৃঙ্খল বিন্যাস আসলেই অসাধারণ। চলুন দেখি এই পুরো ব্যাপারটা কিভাবে গড়ে ওঠে। বামদিকে পুরুষ গ্লোবিউলের ভেতরের জটিল গঠন দেখা যাচ্ছে, যেখানে শিল্ড সেল বা বর্ম কোষগুলো ভেতরের অংশটাকে ঘিরে রাখে, আর ডানদিকে আছে নিউকোলের বৃদ্ধি, যেখানে নারীর ডিম্বাণুকে রক্ষা করার জন্য কিছু টিউব সেল সর্পিল আকারে পেঁচিয়ে থাকে, আর একদম উপরে মুকুটের মতো করোনা সেল বসে থাকে। পুকুরের শান্ত পানির নিচে গ্লোবিউলের ভেতরে কিন্তু এক তুমুল কর্মযজ্ঞ চলতে থাকে। প্রথমে শিল্ড কোষগুলো খুলে যায় আর ম্যানুব্রিয়াম ভেতরের দিকে প্রসারিত হয়। এরপর এর প্রান্তে ক্যাপিটুলা তৈরি হয়, যেখান থেকে অ্যান্থেরিডিয়াল ফিলামেন্ট বা সুতোর মতো অংশ বের হয়। আর সবচেয়ে অবাক করা ব্যাপারটা হলো, এই ক্ষুদ্র একটা অংশ থেকে প্রায় 50,000 সাঁতার কাটতে সক্ষম অ্যান্থেরোজয়েড বা পুরুষ গ্যামেট পানিতে মুক্ত হয়। ঠিক এই সময়ে ঘটে সে কাঙ্ক্ষিত মিলন বা নিষেকের মুহূর্ত। নিউক্লিয়াল টিউব কোষগুলো সামান্য ফাঁকা হয়ে অত্যন্ত সূক্ষ্ম একটা পথের সৃষ্টি করে। সেই হাজার হাজার সাঁতারু অ্যান্থ্রোজয়েডের মধ্যে মাত্র একটা সফলভাবে ভেতরে প্রবেশ করতে পারে আর ডিম্বাণুকে নিষিক্ত করে। এর ফলেই তৈরি হয় একটা শক্ত ডিপ্লয়েড উস্পোর। এবার আমরা একটু বড় পরিসরে তাকাব আমাদের শেষ পর্ব, দ্য কারা লাইফ সাইকেল। একটা ছোট্ট জাইগোট থেকে কিভাবে এটা আবার একটা পূর্ণাঙ্গ পাথুরে শৈবালে পরিণত হয়, সেটাই এখন দেখব। এই কঠিন উস্পোরটি বৈরী পরিবেশেও চমৎকারভাবে টিকে থাকে। যখন সময় অনুকূল হয় তখন এর ভেতরে মিওসিস কোষ বিভাজন ঘটে। এরপর শক্ত আবরণ ফেটে গিয়ে উপরের দিকে একটা প্রোটোনেমাল ইনিশিয়াল এবং নিচের দিকে একটা রাইজয়েডাল ইনিশিয়াল বেরিয়ে আসে। এই ছোট অঙ্কুর থেকেই ধীরে ধীরে ডানদিকের অংশের মতো বিশাল আর বহুল শাখা প্রশাখাযুক্ত উদ্ভিদের আকার ধারণ করে। আর এই বিষয়টা চমৎকারভাবে আমাদের গ্র্যান্ড ফিনালে বা চূড়ান্ত পর্যায়কে তুলে ধরছে। এই চক্রাকার যাত্রায় পরিষ্কারভাবে দেখা যায় যে কারার জীবনে হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট পর্যায়টাই সবচেয়ে বেশি সময় জুড়ে থাকে। ডিপ্লয়েড পর্যায়টা কেবল ওই ছোট্ট জাইগোট বা উস্পোরের মাঝেই সীমাবদ্ধ থাকে। তাহলে পুরো ব্যাপারটা সারসংক্ষেপ কি দাঁড়ালো? একদিকে এটা ক্লোরোফাইটা পর্বের একটা সাধারণ শৈবাল যার মূল শরীর হ্যাপ্লয়েড, কিন্তু অন্যদিকে এর রয়েছে সেলুলোজ দিয়ে তৈরি কোষপ্রাচীর, জটিল নোড বা পর্ব আর একদম স্থলজ উদ্ভিদের মতো উন্নত অঙ্গ। এই সাধারণ হ্যাপ্লয়েড প্রকৃতি আর অত্যন্ত জটিল শারীরিক গঠনের মধ্যকার এই দ্বন্দ্ব একে একটা সত্যিকারের উদ্ভিদ বলতে বাধা দেয়। বিজ্ঞানীদের মতে এটা বিবর্তনের এমন এক আটকে পড়া অংশ যা পুরোপুরি ডাঙায় উঠতে ব্যর্থ হয়েছিল। আমাদের আজকের এই বিশ্লেষণ শেষে একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই কারা বা স্টোনওয়ার্ড কি কেবলই একটা অতি উন্নত সবুজ শৈবাল, নাকি এটা বিবর্তনের সেই হারিয়ে যাওয়ার সিঁড়ি, যার উপর পা রেখেই একদিন প্রাণীরা জলের গণ্ডি পেরিয়ে ডাঙা জয় করতে সক্ষম হয়েছিল? এই প্রশ্নটাই আমাদের সবার ভাবনার খোরাক হতে পারে। আজকের এই আয়োজনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।